এক্সপানশন অফ সলিড অর্থাৎ কঠিন পদার্থের প্রসারণ। কিসের ফলে? কঠিন পদার্থের তাপ প্রয়োগের ফলে, থার্মাল এক্সপানশন, তাই তো? তাহলে থার্মাল এক্সপানশন যদি হয় অর্থাৎ তাপ প্রয়োগের ফলে কোনো পদার্থের আমাদের যে বৃদ্ধি হওয়া। এখন দেখো তাপ পদার্থ প্রয়োগের ফলে কেন পদার্থের বৃদ্ধিটা হয়। যেমন ধরো আমরা যদি এরকমভাবে বলি যে একটা গাছ, তুমি গাছটাকে একটা ছোট্ট টবের মধ্যে লাগিয়েছ, এইবার সেটা 1 মাস 1.5 মাস 2 মাস আস্তে আস্তে যত টাইম যাচ্ছে তত তুমি কি দেখছো যে গাছটার বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি হতে হতে একটা টাইমে পরে বছরের খানেক পরে তুমি দেখছো যে সেই গাছটাকে আর টবের মধ্যে রাখা যাচ্ছে না। তার মানে ওকে যে আধারটায় রেখেছো সেই আধারের মধ্যে রাখতে পারছো না, কারণ তার অনেকটা বৃদ্ধি ঘটেছে। অর্থাৎ বৃদ্ধিকে যদি আমাকে সেই জায়গাটাতে রাখতে হয় তাহলে তার এরিয়া বা ভলিউমটাকে, বা যদি আমি উচ্চতার দিকে দেখি, আমি হয়তো ঘরের মধ্যে গাছ লাগিয়েছি, কিছুদিন পরে দেখা যাবে যে ঘরটা ফাটিয়ে দিচ্ছে, তার মানে ও আর সেই জায়গাটার মধ্যে আবদ্ধ থাকতে পারছে না। তাহলে আমাদের কেনটা হলো না, ও বিভিন্ন ধরনের এনার্জি পাচ্ছে, এনার্জি নিয়ে পর তার গ্রোথ হচ্ছে। তা আমরা এখানে কি দিচ্ছি? তাপ, তাপ শক্তি কোথায় প্রয়োগ করছি না, কোনো একটা পদার্থের উপরে, মেটারের উপরে তাপ শক্তি প্রয়োগ করছি। আমরা আগে দেখেছি যে যখন একটা কোনো পদার্থ, আমরা পদার্থের সংজ্ঞা যখন দেখেছিলাম যে পদার্থ কিছুটা স্থান বা জায়গা দখল করে এবং তার ভর রয়েছে। তো আমরা যদি কিভাবে পদার্থের পরমাণুগুলো কি করে অবস্থান করে আমরা যদি তার একটা মোটামুটি একটা রাফ স্কেচ দেখি, তাহলে আমরা দেখি যে পদার্থগুলো, আমি যদি জাস্ট একটা সারফেস লেয়ার হিসেবে দেখি, তাহলে এখানে পদার্থগুলো এরকমভাবে, এগুলো হচ্ছে মলিকুলগুলো। এই মলিকুলগুলো কি আছে, তারা প্রত্যেকের সাথে প্রত্যেকে ক্লোজলি অর্থাৎ খুব কাছাকাছি এরা আবদ্ধ থাকে। এবং সেই আবদ্ধটা কিভাবে থাকে না, এদের ধরে নেওয়া হয় এরকম স্থিতিস্থাপক স্প্রিং, এখানে এরা স্থিতিস্থাপক স্প্রিং দিয়ে এরকমভাবে প্রত্যেকের সাথে কানেক্টেড, এরকমভাবে ধরে নেওয়া হয়। এরকমভাবে, এবং এই স্প্রিংগুলো এমনভাবে কানেক্টেড, এবং মলিকুলগুলো কি থাকে, মলিকুলগুলো সবসময় ভাইব্রেটিং কন্ডিশনে থাকে, অর্থাৎ আন্দোলিত হচ্ছে। মলিকুলগুলো সবসময় পাশাপাশি বা উপরে নিচে আন্দোলিত হচ্ছে, ভাইব্রেশনের মধ্যে রয়েছে। তাহলে এরা কন্টিনিউয়াস ভাইব্রেট করে যাচ্ছে। এখন যদি ধরো এই মলিকুলগুলোকে এবার আমি কি করছি, বাইরে থেকে এনার্জি দিচ্ছি, তো এনার্জি দিলে কি হয়, এনার্জি দেওয়া মানে হচ্ছে তাকে আমি উত্তেজিত করছি। অর্থাৎ ধরো আমি যদি এরকমভাবে বলি যে আমরা একটা সিনেমা হলের মধ্যে
সবাই সিনেমা দেখছি, হঠাৎ করে হয়তো দেখা গেল যে দু একজন দর্শক চিৎকার করতে শুরু করেছে, সাপ ঢুকেছে সিনেমা হলের মধ্যে, পায়ের কাছে আমার সাপ এসছে। এইবার তখন কি হবে, তখন সেই যে লোকটা হঠাৎ করে চিৎকার করতে শুরু করলো, সেই লোকটা চিৎকার শুনে গোটা হল সবাই একসাথে তখন উঠে দাঁড়িয়ে ছোটা দৌড়া শুরু করে দেবে। অর্থাৎ ওই যে সাপ এসেছে চিৎকার, তার মানে আমি ওখানে একটা এক্সট্রা এনার্জি অ্যাপ্লাই করে দিলাম। যে এক্সট্রা এনার্জিটা অ্যাপ্লাই করে দিলাম সেই কী হলো না, সমস্ত লোকগুলো উত্তেজিত হয়ে গেল। উত্তেজিত হয়ে গেলে সবাই তখন দৌড়াদৌড়ি শুরু করবে। এখন তার মানে আমি এনার্জি দিলাম, এনার্জি দিলেই লোকগুলো এক্সাইটেড হলো। তো এখানেও সেরকম, আমি যখন হিট এনার্জি দিচ্ছি তখন এরা এই যে মলিকুলগুলো, এই মলিকুলগুলো যারা হয়তো আস্তে আস্তে কম্পিত হচ্ছিল, বা হয়তো এরকম পাশাপাশি আস্তে আস্তে কম্পিত হচ্ছিল, আন্দোলিত হচ্ছিল, সেই আন্দোলনটা তখন আস্তে আস্তে আমি যত এনার্জি বাড়াচ্ছি আস্তে আস্তে আন্দোলনটা বাড়তে থাকছে। দেখো আন্দোলনটা যখন বাড়ছে তখন দেখো এখানে দেখো এইটুকু জায়গার মধ্যে আমি যদি এই পেনগুলোকে ধরি, এইটুকু জায়গার মধ্যে দেখো এরা এখানে এই মলিকুলগুলো এইটুকু জায়গার মধ্যে ভাইব্রেট করছিল। এইবার আমি হিট এনার্জি দিচ্ছি, হিট এনার্জি যত দিচ্ছি তত দেখছি এদের এই যে ভাইব্রেশনটা আস্তে আস্তে বাড়ছে। এখন ভাইব্রেশনটা যত বাড়ছে তত দেখো এই জায়গায় এরিয়াটা এদের বাড়তে থাকছে। অর্থাৎ দুটো মলিকুলের মধ্যে আমি যদি দেখি দুটো মলিকুলের মধ্যে গ্যাপিংটা বাড়তে থাকছে। অর্থাৎ ওকে আমাকে কি করতে হচ্ছে, ওকে আমাকে বেশি জায়গা দিতে হচ্ছে। এখন এরকম শুধু দুটো মলিকুল তো নয়, এখানে তো অসংখ্য মলিকুল রয়েছে। তাহলে এবারে যারা উপরে নিচে আছে তারাও সেরকম আস্তে আস্তে এরকম করে আন্দোলিত হচ্ছে, তার মানে তারাও উপরে নিচে ভাইব্রেশনটা তাদেরও বেড়ে যাচ্ছে। তাহলে তখন কি হচ্ছে না, এই যে এই ইন্টারমলিকুলার যে গ্যাপিংটা, ইন্টারমলিকুলার যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা তখন কী হয়ে যাচ্ছে, এখান থেকে এদের দুজনের মধ্যে গ্যাপিংটা বেড়ে গেল। এ তখন চলে এলো এখানে, এ তখন চলে এলো এখানে, এ তখন চলে এসছে এখানে, এ তখন চলে এসছে এখানে। অর্থাৎ এদের লাইনটা তখন শিফট করে যাচ্ছে, পজিশনটা শিফট করে যাচ্ছে, এবং ভাইব্রেশনটা কী হয়ে যাচ্ছে না, ভাইব্রেশন লেভেলটা বেড়ে যাচ্ছে। তাহলে এই লাইনটা যদি বেড়ে যায়, এখানে যদি দেখো ছিল এই পজিশনে, হলো এখানে, এ ছিল এখানে, সে ছিল এখানে, এ ছিল এখানে, সে ছিল এখানে, তার মানে এদের ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা কি করে বাড়লো, ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা বাড়লো এদের এই হিট এনার্জি নিয়ে পড়, তাপশক্তিটা নিয়ে পড়। তাহলে পদার্থের মধ্যে যদি তাপশক্তি আমরা প্রয়োগ করি তাহলে সেই মলিকুলগুলো সেই এনার্জিটা, অর্থাৎ সেই পরমাণুগুলো সেই এনার্জিটা নিচ্ছে, এবং এনার্জিটা নিয়ে পর তাদের মধ্যে ভাইব্রেশন লেভেলটা বেড়ে যাচ্ছে। যখনই ভাইব্রেশনটা বেড়ে যাচ্ছে, আমি যে বলছিলাম যে একটা গাছকে যদি আমি ধরো চারা গাছ লাগিয়েছিলাম টবের মধ্যে, এবার ওকে এনার্জি দিচ্ছি, ওর এরিয়া, ভলিউম, সব হাইট সব বাড়তে থাকছে। যখনই বাড়তে থাকছে তখনই আস্তে আস্তে কী করবে, ও সেই টব থেকে বাইরে বেরিয়ে ও আবার জায়গা নিতে চাইবে। এবার যদি আমার সেই জায়গাটার মধ্যে যদি আমি ওকে না অন্য জায়গায় যদি না সরাতে পারি, তাহলে তখন ও টবকে ফাটিয়ে দিচ্ছে, গাছের গোড়া টবকে ফাটিয়ে দিচ্ছে, সে আরও বেশি জায়গা নিতে চাইছে। তাহলে এখানে তখন সেই লেভেলটা আমি ধরো এটাকে আমি এখানে এইটুকু এরিয়ার মধ্যে আমি রেখেছি, এইটুকু জায়গার মধ্যে। এবার ও তখন আস্তে আস্তে ভাইব্রেশনটা বাড়তে থাকলো। তাহলে ভাইব্রেশন বাড়তে থাকলো মানে কি, এদের এই যে গ্যাপিংটা ছিল এই দুটোর মধ্যে যখন ভাইব্রেট করছিল, এখন সেটা কী হচ্ছে, দূরে দূরে ভাইব্রেট করছে এই মলিকুলগুলো। সেই রকম এই মলিকুলগুলো এইটুকু জায়গার মধ্যে ভাইব্রেট করছিল, এখন কি হচ্ছে, এখন ভাইব্রেশন লেভেলটা বেড়ে গেছে। তাহলে ভাইব্রেশনটা যখনই বেড়ে যাচ্ছে তখনই এই দুটো দূরত্ব বেড়ে যাচ্ছে। দূরত্ব যখনই বেড়ে যাচ্ছে তার মানে কি, তার মানে একে আমার বেশি জায়গা দিতে হচ্ছে। এখন এইটা শুধুমাত্র আমার এই যে উপরের দিকে বাড়ছে বা পাশের দিকে বাড়ছে এমনটা নয়। ধরো যদি আমি এবার ধরো এরকম একটা বস্তু নিই, অর্থাৎ এর কী আছে, ব্রেথ আছে, লেংথ আছে, হাইট আছে। তাহলে এই হাইট, ব্রেথ,
এই ধরনের যদি স্ট্রাকচারটা হয় তাহলে তখন তার কি হবে না, তখন তার এই দিকে যে থাকা যে মলিকুলগুলো, অর্থাৎ একে যদি আমি এরকম করে যদি দেখাই যে এখানে মলিকুলটা রয়েছে, এখানে এরকম করে এখানেও মলিকুলটা রয়েছে, এরকম করে যদি দেখাই তাহলে দেখছি এই মলিকুলগুলো, অর্থাৎ এই যে ব্রেথ বা হাইটে যেটাই বলি না কেন আমি, সেখানেও সেই মলিকুলগুলো এক্সপানশন হবে। অর্থাৎ প্রত্যেকটা মলিকুল এদের এই লাইন থেকে বেড়ে যাবে। তাহলে ভাইব্রেশনটা উপরে নিচে হতে পারে, পাশাপাশি হতে পারছে, আবার আড়াআড়ি হতে পারছে। যদি এটা ধরি পাশাপাশি, এটা উপরে নিচে, সেরকম এরকম করেও ভাইব্রেশন লেভেলটা বাড়বে। তাহলে প্রত্যেকটা দিকে তার বেড়ে যাচ্ছে। অর্থাৎ তখন কি হচ্ছে, তখন তার একটা ভলিউম এক্সপানশন হচ্ছে। তাহলে হিট এনার্জি নিলে সমস্ত মলিকুলগুলোই একসাথে সেই এনার্জিগুলো আস্তে আস্তে করে নিচ্ছে, এবং কি হচ্ছে, আমরা ধরো যদি একটা রডকে একসাথে বলতে কীরকম, আমরা যদি ধরো একটা রডকে উনুনের মধ্যে রাখলাম, তো যে দিকটা বেশি গরম হলো সেই দিকের এক্সপানশনটা বেশি হচ্ছে। এখন এখানে তাহলে এই যে এক্সপানশনটা, অর্থাৎ এটা কিসের জন্য এলো না, তাপ শক্তি প্রয়োগের ফলে আমাদের মলিকুলগুলোর মধ্যে ইন্টারমলিকুলার যে ডিস্টেন্স বা গ্যাপিং, সেই গ্যাপিংগুলো আমাদের বেড়ে যাচ্ছে, যার ফলে সেটা আমরা বলছি যে এর এক্সপানশন হচ্ছে। এখন যদি ধরো আমরা যদি একটা সরু রড নিই, রড, তাহলে রডের ক্ষেত্রে যদি আমি এবার রডটার মধ্যে হিট দিই, অর্থাৎ রডটাকে আমি এটা ধরো জাস্ট রডটা আমি একে তাপ দিচ্ছি, পুরোটাকে তাপ দিচ্ছি। এখন দেখো এই রডটা কি হবে না, যখনই তাপ পাবে তখনই এর এক্সপানশন হবে। তাহলে দেখো এখানে দেখো এটা দুটো সাইডে এক্সপানশন হচ্ছে। সেরকম এটা যদি আমরা তার এরিয়া বলি আর এটা যদি লেংথ বলি, এর লেংথের একটা রড এবং এ এরিয়া অর্থাৎ ক্ষেত্র বিশিষ্ট। তাহলে এখানে যেমন এইখান থেকে এইটুকু, অর্থাৎ এই দুটো সাইডে যেমন আমরা বলছি যে এর যা ছিল, এটা ছিল, সেখান থেকে আমার এইটা বাড়লো দুটো সাইডে, উপরে নিচে। তো এখানে শুধু উপরে নিচে তো বাড়বে না, এর পাশাপাশিও বাড়বে। অর্থাৎ এটা রডটা এরকম করে এই বরাবরও এক্সপানশন হবে, এই বরাবরও এক্সপানশন। অর্থাৎ কি হলো না, রডটা একটু এরকম মোটা আর লম্বা হয়ে গেল। কিন্তু আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি যে এই তাপ প্রয়োগের ফলে, দেখো আমরা যদি জাস্ট এরকম করে দুটো লাইন নিয়ে জিনিসটাকে ভাবি, আমরা যদি এরকম করে দেখি যে এই মলিকুলগুলো এরকমভাবে ছিল, এবার আমি একে তাপশক্তি প্রয়োগ করলাম। তাপশক্তি প্রয়োগ করলে কি হলো না, এদের যেহেতু সেম মলিকুল, তাহলে এদের মধ্যে গ্যাপিংটা সমান হবে, অর্থাৎ এক্সপানশনটা সমান হবে। অর্থাৎ এইখানে এই মলিকুলটা এখানে এলো, এই মলিকুলটা যখন এখানে গেল, সেরকম এই মলিকুলটাও এখানে গেল। কিন্তু দেখো এইটা দুটোর জন্য শুধুমাত্র এইটুকু ডিস্টেন্সের পার্থক্য ঘটল। এইরকম যখন অসংখ্য মলিকুল এরকম লিনিয়ারলি থাকবে, অর্থাৎ এরা একই লাইনে, এদের দেখো এইখান থেকে আর কিন্তু বেরোনোর, বাইরে বেরোনোর জায়গা নেই, এরও এদিক থেকে আর বাইরে বেরোনোর জায়গা নেই। অর্থাৎ
এই গ্যাপিংটা সবাইকার জন্য সমান হয়ে গেল, তার মানে এই লাইনটা একরকম হয়ে গেল, কিন্তু এই দিকে গ্যাপিংটা অনেক বেড়ে যাচ্ছে। অর্থাৎ যেটা বলতে চাইছি সেটা কি না, এর ব্রেডের তুলনায় এর যে এরিয়ার তুলনায় এর কি না লেন্থের এক্সপানশন বেশি হচ্ছে। ব্রেথ অর্থাৎ এর যে ক্ষেত্র, সেই ক্ষেত্রের তুলনায় আমার দৈর্ঘ্যের এক্সপানশন বেশি হচ্ছে। তার মানে কি ক্ষেত্রে তাহলে প্রসারণ হচ্ছে না, ক্ষেত্রের প্রসারণ হচ্ছে। আমি যদি দেখি যে এখানে 0.01% হয়তো ক্ষেত্রের প্রসারণ হচ্ছে, সেখানে হয়তো দেখা যাচ্ছে 1% বা 10% হয়তো দেখা যাচ্ছে দৈর্ঘ্যের প্রসারণ হচ্ছে। তার মানে দেখো তুমি এইখানে 0.01% আর 1% যদি রেশিও করো, দেখো এই দিকের দৈর্ঘ্য বৃদ্ধিটা 100 গুণ বেশি বৃদ্ধি হচ্ছে। অর্থাৎ 100 গুণ বেশি বৃদ্ধি হওয়ার মানেটা কি, মানে এই যে কলমটাকে যদি ধরো আমি গরম করি, তাহলে দেখা যাচ্ছে এর যে এরিয়া বাড়লো, যেটা ক্ষেত্রটা যেটা বাড়লো, তার তুলনায় দৈর্ঘ্যের বৃদ্ধি অনেক বেশি। তাহলে ক্ষেত্রের তুলনায় যদি দৈর্ঘ্যের বৃদ্ধি হয় বেশি, তাহলে আমরা তাকে বলছি তার দৈর্ঘ্য প্রসারণ। তাহলে কি দৈর্ঘ্য প্রসারণে কি ক্ষেত্রফলের বৃদ্ধি হচ্ছে না বা ব্রেডের বৃদ্ধি হচ্ছে না? আমি যে একটা কিউবিক শেপ নিই, ধরো কিউবিক শেপ নিলে জানলে বুঝতে পারো না, আমরা যদি এরকম একটা সরু লিনিয়ার যদি কোনো শেপের সরু তার নিলাম, তাহলে সরু তারের ক্ষেত্রে কি হচ্ছে, সরু তারের দৈর্ঘ্য বৃদ্ধিটা বেশি, প্রস্থটা বা ক্ষেত্র বৃদ্ধিটা কম। তাহলে ক্ষেত্র বৃদ্ধি যদি কম, দৈর্ঘ্য বৃদ্ধি যদি তার তুলনায় অনেক বেশি হয়, তাহলে আমরা সেটা বলছি লিনিয়ার এক্সপানশন বা দৈর্ঘ্য প্রসারণ। এখন এইবার এই দৈর্ঘ্য প্রসারণটা তাহলে কতটা পরিমাণ হচ্ছে সেটা আমরা পাবো কি করে না, দৈর্ঘ্য প্রসারণটা কতটা হচ্ছে সেটা আমাকে যদি দেখতে হয়, তাহলে দেখো ফার্স্ট অফ অল আমরা কি বললাম, কার জন্যে ওই এক্সপানশনটা হচ্ছে না, তাপ প্রয়োগের জন্য এক্সপানশনটা হচ্ছে। অর্থাৎ আমি যদি বস্তুটার উপরে তাপ প্রয়োগ করি, তাহলে সেই তাপ শক্তিটা নিচ্ছে এবং সেই তাপ শক্তিটা নেওয়ার পরে তাদের মধ্যে ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে, ভাইব্রেশন লেভেলটা বেড়ে যাচ্ছে, এবং যার ফলে তাদের আন্তরাণবিক দূরত্বটা বেড়ে যাচ্ছে বলে সেখানে এক্সপানশন বা প্রসারণ বিষয়টা আসছে। তাহলে প্রথম কথা হচ্ছে যে আমি কতটা পরিমাণ তাপ শক্তি দিচ্ছি তার উপরে নির্ভর করছে। আমি যদি তাপ শক্তিটা বেশি বসিয়ে দিই, এখন তাপ শক্তি বেশি দেওয়া মানে সেটা আমরা কিভাবে তার পরিমাপটাকে করব না, আমরা জানি এর আগের দিনে বলেছিলাম যে টেম্পারেচার ইজ দ্য ডিগ্রি অফ হটনেস, অর্থাৎ তাপমাত্রা দিয়ে আমরা সেই তাপটার পরিমাপটাকে করি, টেম্পারেচার দিয়ে প্রকাশ করি। তাহলে এখন ধরো T1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আমার একটা পদার্থ রয়েছে, একটা পদার্থ T1 ডিগ্রি সেন্টিগ্রেডে রয়েছে। এইবার আমি ওকে, এবং সেটা কি সেই অবস্থায় তার দৈর্ঘ্য ধরছি L1 বা L0 বলতে পারো, ইনিশিয়াল যে অবস্থায় রয়েছে। এটা যদি আমি বলি যে এখন ঘরের তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 27 আর এটার দৈর্ঘ্য আমি হয়তো বললাম 5 ইঞ্চি বা 5 সেন্টিমিটার কি 10 সেন্টিমিটার, তাহলে আমি দৈর্ঘ্য বললাম ইন সেন্টিমিটার ইউনিটে আর বললাম 27 ডিগ্রি সেন্টিগ্রেড এটা রয়েছে। এইবার আমি একে উনুনে ওভেনে গরম করতে দিলাম, তাহলে দেখো ছিল কত, T1 মানে 27 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল। এবার আমি ওকে গরম করছি, গরম করার পর আমি এর তাপমাত্রাটা হয়তো নিয়ে গেলাম আপ টু 70 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ T2 সমান হয়ে গেল 70 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এই অবস্থায় এর যে দৈর্ঘ্যটা এলো, সেই দৈর্ঘ্যটা কত এলো না, সেই দৈর্ঘ্যটা এলো L1, বা আমি যদি L বলি অন্তিম দৈর্ঘ্য, তাহলে এটা কি, এটা ছিল প্রাথমিক দৈর্ঘ্য, এটা ছিল প্রাথমিক
তাপমাত্রা T1। এইবার এগুলো হলো কি অন্তিম তাপমাত্রা আর অন্তিম দৈর্ঘ্য। তাহলে অন্তিম দৈর্ঘ্য হলো L। এখন তাহলে দেখো এই দুটো জিনিস ভালো করে যদি লক্ষ্য করে দেখো, একটু আগে যখন আমি ছবিটা এঁকেছিলাম যে যত দৈর্ঘ্যটা বড় নিচ্ছি তত তাকে যদি আমি গরম করি তাহলে তাতে দৈর্ঘ্য বৃদ্ধিটা তত বেশি হবে। কারণ তাদের ইন্টারমলিকুলার গ্যাপিংটা বেশি। তাহলে প্রত্যেক জনেই যদি একটু একটু করে বেশি নেয়, তাহলে যত বেশি সংখ্যক থাকবে, নাম্বার অফ মলিকুলস যত বেশি হবে, তত ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা বেশি হয়ে যাবে। তাহলে এখানে দেখো প্রথম কথা হচ্ছে কি না, এই যে এক্সপানশনটা অর্থাৎ L2 মাইনাস L মাইনাস L0, এটা হলো কি L হলো L0 ছিল, তাহলে বৃদ্ধি কত? বৃদ্ধি ইকুয়ালস টু, এটা কার ফলে বৃদ্ধি না তাপ প্রয়োগের ফলে বৃদ্ধি L মাইনাস L0। সেটা কার উপরে নির্ভর করছে না প্রাথমিক দৈর্ঘ্যের উপরে নির্ভর করছে। L মাইনাস L0 ইজ প্রপোর্শনাল টু L। আরেকটা জিনিস কি বললাম, এটা ধরো আমি 27 থেকে 70 ডিগ্রি করেছি। 27 ডিগ্রি থেকে আমি 100 ডিগ্রি, 200 ডিগ্রি, 500 ডিগ্রি, 1000 ডিগ্রি মেটাল যদি হয়, আমি আরও বেশি টেম্পারেচার বাড়াচ্ছি। তার মানে কতটা পরিমাণ বাড়াচ্ছি। এবার তার মানে আরেকটা জিনিস কি না L মাইনাস L0 ইজ প্রপোর্শনাল টু, এখানে কি T1 ছিল T2 হলো, দ্যাট ইজ চেঞ্জ অফ টেম্পারেচার। এখানে কিন্তু কতটা আমার ছিল আর কতটা আমার হলো এই দুটোর মধ্যে, অর্থাৎ T2 মাইনাস T1, এটা যদি করি। এখন দেখো এই দুটো যদি একসাথে আমরা ভেদের নিয়ম অনুসারে যদি কম্বিনেশন করি, একসাথে করি, তাহলে L মাইনাস L0 ইজ প্রপোর্শনাল টু, আমরা কি বলতে পারি L ইন্টু T2 মাইনাস T1। এই যে T2 মাইনাস T1 এটা কি না, এটা হলো তাপমাত্রার বৃদ্ধি বা পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন আমরা যদি বলি, সেটা বৃদ্ধি বা হ্রাস দুটোই হতে পারে। আমি যদি হ্রাস করি তাহলে কি হবে, হ্রাস করলে কি হয়, যদি কমিয়ে দিই, আমি ধরো এটা 27 ডিগ্রি সেন্টিগ্রেডে রেখেছি রুম টেম্পারেচারে, আমি একে -20 ডিগ্রি টেম্পারেচারে হয়তো ঠান্ডা জায়গার মধ্যে রাখলাম, তো কি হবে, তাহলে ওই ইন্টারমলিকুলার গ্যাপিংটা কমে যাবে। তখন ওখানে যেমন বেড়ে যাচ্ছিল, এখানে এই অবস্থায় ছিল, এটা ছিল ইনিশিয়ালি, এবারে একে আমি ঠান্ডা জায়গায় করছি, তখন এরা কি হবে না এরা কাছাকাছি চলে আসবে। কাছাকাছি চলে এলে কি হবে, ওদের মধ্যে গ্যাপিংটা কমে যাবে, ভাইব্রেশনটা কমে যাবে। আমি এনার্জি ওর কাছ থেকে নিয়ে নিচ্ছি, তাহলে ওর ভাইব্রেশনটা কমে গেল। ভাইব্রেশন কমে গেল মানে ওর দূরত্বটা বেড়ে গেল, এই কমে গেল, ইন্টারমলিকুলার দূরত্বটা কমে গেল। ইন্টারমলিকুলার দূরত্ব কমে গেল মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার সংকোচন ঘটল, অর্থাৎ তার আয়তন, ক্ষেত্র, দৈর্ঘ্য সব কিছুরই সংকোচন হলো। তাহলে এখানে ডিপেন্ড করছে কিসের উপরে, তাপমাত্রার পরিবর্তন, অর্থাৎ আমি হ্রাস বা বৃদ্ধি যাই বলি না কেন। তাহলে এখানে দৈর্ঘ্যের পরিবর্তন ইজ প্রপোর্শনাল টু প্রাথমিক দৈর্ঘ্য, এলটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, এই যে L0 যেটা ছিল L0 প্রাথমিক দৈর্ঘ্য, তাহলে L0 ইন্টু T2 মাইনাস T1। এখন দেখো তাহলে এখানে আমরা যদি এটাকে যদি আমরা একটা কনস্ট্যান্ট দিয়ে যদি করি, তাহলে এটাকে আলফা একটা কনস্ট্যান্ট হিসেবে নিই, তাহলে আলফা L0 ইন্টু ডেল্টা টি যদি বলি, ডেল্টা টি দ্যাট ইজ কোনটা ডেল্টা টি না এই যে এখানে তাপমাত্রার যে পরিবর্তন সেটাকে আমরা বলছি ডেল্টা টি। তাহলে এখন দেখো এটা কি হলো না এটা পরিবর্তন হলো, কার পরিবর্তন না দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন। তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন L মাইনাস L0 ইকুয়ালস টু আলফা ইন্টু L0 ইন্টু T2 মাইনাস T1, অর্থাৎ আলফা মানে, এবার আমি আলফাটা দেখব কি জিনিস,
এই যে আলফাটা, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট হিসেবে আমরা নিচ্ছি। এই আলফাটাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ আমরা দেখো যদি এই আলফার ভ্যালুটাকে এরকম করে যদি লিখতে চাই, তাহলে আলফা ইকুয়ালস টু কি লিখতে পারি না, এল মাইনাস এল জিরো ডিভাইডেড বাই এল জিরো ইন্টু, এটাকে যদি নিচের দিকে নিয়ে আসি, 1/Δt। দেখো এই যে এল মাইনাস এল জিরো বাই এল জিরো, এইটা কি হলো, এইটা হলো দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু 1/, তাপমাত্রার পরিবর্তন। তাহলে এখানে দাঁড়ালো ভাষা, যদি আমি বাংলা ভাষায় যদি এটাকে লিখি, তাহলে এখানে হলো দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য গুণিত 1/, তাপমাত্রা পরিবর্তন। এখন দেখো এটা দৈর্ঘ্যের পরিবর্তন, এটা প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে আমি যদি প্রাথমিক দৈর্ঘ্যটাকে যদি আমি ধরো 1 নিই, অর্থাৎ ইউনিট যদি নিই, ইউনিট কথাটার মানে কি না একক দৈর্ঘ্য। আমরা যদি ধরো 1 মিটার বা 1 সেন্টিমিটার বা 1 ফুটের একটা রড নিলাম, এটা ধরো আমার 1 মিটার দৈর্ঘ্যের একটা রড, 1 মিটার, 1 মিটার দৈর্ঘ্যের একটা রড। এই 1 মিটার দৈর্ঘ্যের রডটাকে আমি কি করছি, আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ ডেল্টা টি ইকুয়ালস টু 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইউনিট বা কেলভিন ইউনিট যাই বলি কেন, তার মানে কি হলো না এল জিরো ইকুয়ালস টু 1 মিটার, ডেল্টা টি দ্যাট ইজ টি টু মাইনাস T1, তাহলে ডেল্টা টি ইকুয়ালস টু 1 ডিগ্রি সেন্টিগ্রেড নিলাম। তাহলে এখানে দেখো প্রাথমিক দৈর্ঘ্যটা কি হয়ে গেল একক, তাপমাত্রার পরিবর্তনটা কত হয়ে গেল একক। তাহলে তখন কি দাঁড়াচ্ছে না আলফা ইকুয়ালস টু দৈর্ঘ্যের পরিবর্তন কখন, দুটো কন্ডিশনে, যদি একক দৈর্ঘ্য আর একক তাপমাত্রা বৃদ্ধি করি। তাহলে একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো কঠিন পদার্থের যদি একক তাপমাত্রার পরিবর্তন করা হয়, তাহলে আলফা ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, আলফা ইকুয়ালস টু দাঁড়াচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, দ্যাট ইজ ইকুয়ালস টু এল জিরো, এল মাইনাস এল জিরো। কখন, দুটো কন্ডিশনে। সেটা ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ একক উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, তার মানে একক উষ্ণতা পরিবর্তন আর একক দৈর্ঘ্যের পদার্থ। তাহলে একক দৈর্ঘ্যের পদার্থের যদি একক উষ্ণতার পরিবর্তন হয়, তাহলে ওই প্রতি ইউনিটের জন্য যেটুকু পরিবর্তন হলো সেটা হচ্ছে আলফা। তাহলে এটা কি 1 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য। এখন যদি ধরো সেরকম আমরা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য ওটা যদি ধরি, 2 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য কি হবে 2 আলফা, 3 ডিগ্রির জন্য কি হবে, এখানে তাহলে তখন কি হয়েছে, এখানে দেখো দৈর্ঘ্যের পরিবর্তনটাকে আমরা যদি এরকম করে লিখি, দৈর্ঘ্যের পরিবর্তন ইকুয়ালস টু আলফা ইন্টু ডেল্টা টি। অর্থাৎ আমরা যদি এরকম করে লিখি যে এল মাইনাস এল জিরো বাই এল জিরোটাকে যদি নিই, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে আলফা ইন্টু টি। তার মানেটা কি, তার মানে আলফা ইন্টু টি মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, সরি ডেল্টা টি, এটা আলফা ইন্টু ডেল্টা টি। তাহলে 1 ডিগ্রির জন্যে আলফা, 2 ডিগ্রির জন্য 2 আলফা, 3 ডিগ্রির জন্য 3 আলফা। তার মানে প্রতি ইউনিট টেম্পারেচার চেঞ্জে তার যে
দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে দেখো এই যে এই দুটো জায়গাতে যদি দেখি যে এটাও ছিল মিটার ইউনিট, এটাও হলো মিটার ইউনিট বা সেন্টিমিটার ইউনিট, মানে দৈর্ঘ্যের ইউনিট। তাহলে দুটো দৈর্ঘ্যের ইউনিটের রেশিও যদি করি তাহলে এখানে কি হচ্ছে না এই জায়গাটা হচ্ছে ইউনিট প্লেস, কিন্তু এখানে কি আছে না 1/, তাপমাত্রার একক, তাপমাত্রা। তাহলে কি হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে এককটা সেটা হচ্ছে 1/, তাপমাত্রার একক, অর্থাৎ আলফা এর একক কি দাঁড়ালো, একক হতে পারে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ফারেনহাইট ইনভার্স, কেলভিন ইনভার্স। 1/, তাপমাত্রার একক এটা হতে পারে। দ্বিতীয়ত কি হতে পারে আরেকটা জিনিস, আমরা যদি এর মাত্রা নিই, আলফা এর মাত্রা যদি বার করি তাহলে মাত্রা কি হবে না তাপমাত্রার মাত্রা আমরা জানি 1/T, কারণ এখানে দৈর্ঘ্যের কোনো মাত্রা থাকবে না, তাহলে শুধুমাত্র তাপমাত্রার মাত্রা থাকবে 1/, তাপমাত্রা। তাহলে এটা গেল আমাদের দৈর্ঘ্য প্রসারণের গাণিতিক রূপ, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক জিনিসটা কি এবং দৈর্ঘ্য প্রসারণ বৃদ্ধির ফলে বা দৈর্ঘ্য প্রসারণ হওয়ার ফলে আমাদের কিভাবে তার কতটা বৃদ্ধি বা হ্রাস হচ্ছে। এবার যদি আমাদের ধরো তাহলে ম্যাথমেটিক্যালি আমরা এটা যেটা দেখলাম, ম্যাথমেটিক্যালি আমাদের কি রিলেশনটা দাঁড়ালো, ম্যাথমেটিক্যালি দাঁড়ালো L মাইনাস L0 বাই L0, অর্থাৎ এটা ছিল ডেল্টা L বাই L0 যদি বলি তাহলে এটা সমান, তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য ইকুয়ালস টু আলফা ইন্টু ডেল্টা টি, আলফা ইন্টু ডেল্টা টি, এটা দাঁড়ালো আমাদের। সেরকম এখন যদি এল এর ভ্যালুটা দেখি তাহলে কত হবে, যদি ধরো আমি বলি যে তাহলে আমি হয়তো 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বা তাপমাত্রার পরিবর্তন করলাম, তাহলে তার এক্সপানশনটা কত হবে। তাহলে এখান থেকে দেখো এল এর ভ্যালুটা আমাকে নির্ণয় করতে হবে এই জায়গা থেকে, এটা থেকে ফাইনাল ভ্যালু, যেটা ফাইনাল ভ্যালু অফ এল তাহলে কত হবে। দেখো আমি এই রিলেশনটা যদি লিখি তাহলে শিখলাম কি না L মাইনাস L0 ইকুয়ালস টু L0 ইন্টু আলফা ইন্টু ডেল্টা টি, এই রিলেশনটা শিখলাম। এখন দেখো और L ইকুয়ালস টু কত না এটাকে L0টাকে এদিকে নিয়ে গেলাম, L0 ইন্টু আলফা ইন্টু ডেল্টা টি, দ্যাট ইজ ইকুয়ালস টু L0টা যদি কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা টি। তাহলে L ইকুয়ালস টু কি দাঁড়ালো L0 ইন্টু 1 প্লাস আলফা টি। অর্থাৎ যদি ধরো তুমি তার প্রাথমিক দৈর্ঘ্যটা যদি জানো, আর যদি তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা যদি জানো, কত উষ্ণতার পরিবর্তন করছো সেটা যদি জানো, তাহলে তুমি তার অন্তিম উষ্ণতাটা কি দাঁড়াবে সেটা তুমি নির্ণয় করতে পারছো। তাহলে এখন আমরা যেটা বললাম যে এখানে আমরা যখন লিনিয়ার এক্সপানশন নিচ্ছি অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের কথা বলছি, তখন তাহলে কি ক্ষেত্র বা অন্য প্রসারণগুলো হচ্ছে না, অন্য প্রসারণগুলো হচ্ছে, সেই একই রকমভাবে হচ্ছে। কিন্তু দেখো এখানে এই যে L0 যে ভ্যালুটা, L0 ভ্যালুটার উপরে ডিপেন্ড করছে যে কতটা পরিমাণ এলটা হবে। এখন দেখো L0 ভ্যালুটা কি হচ্ছে, L0 ভ্যালুটা আমার যখন ক্ষেত্রের ক্ষেত্রে যদি নিই, অর্থাৎ এইদিকে যদি ধরো আমি যদি বললাম যে আমার একটা রড আছে 25 মিটার লম্বা, 25 মিটার লম্বা, আর এর ক্ষেত্রটা হয়তো বললাম 1 মিলিমিটারের স্কোয়ার। তার মানে এটা কি, আমি একটা সরু তার নিয়েছি, একদম ফাইন সরু তার, এরকম একটা সরু ফাইন তার নিয়েছি,
এইবার একে আমি হিট দিচ্ছি। আমরা সহজেই বুঝতে পারছি যে এইটা হিট দেওয়ার ফলে এই তারটা নিশ্চয়ই ফুলে মোটা হয়ে এরকম হয়ে যাবে না। আমি ধরো একটা যদি এরকমভাবে ভাবি যে আমি একটা বাঁশ নিয়েছি, অনেকটা লম্বা সেই আর সরু, সেইটাকে যদি আমি গরম করি তাহলে নিশ্চয়ই সেটা তাল গাছ হয়ে যাবে না, যে অতটা চড়া। তাহলে কি হবে না, এই যে যেটা কেসটা হলো সেটা দেখো, এখানে হয়তো এর ক্ষেত্রের যে প্রসারণ, সেই ক্ষেত্রের প্রসারণের তুলনায় দৈর্ঘ্যের প্রসারণটা অনেক বেশি হবে। দেখো তুমি এখানে যদি ক্যালকুলেট করো যে L0 যা ভ্যালু, এখানে তুমি যদি আমি যদি লেংথের কথা বলি, তাহলে দেখো এখানে এটা 25 মিটার ইন্টু 1 প্লাস আলফা টি, আমি যদি যেটা বলছিলাম আলফা ইন্টু ডেল্টা টি, ওটা কনস্ট্যান্ট থাকলো, এটা 25 মিটার। আর এই যে এলটার যদি আমি এটা যদি ব্রেড বরাবর যদি ওর এক্সপানশনটা ধরি, তাহলে দেখো এটা কি না, এখানে ছিল 1 মিলিমিটার স্কোয়ার, তাহলে 1 মিলিমিটার স্কোয়ারটাকে যদি আমি মিটার স্কোয়ারে নিয়ে আসি, তাহলে মিলিমিটার থেকে মিটারে নিয়ে যাব। এইবার এইটার যদি আমি স্কোয়ার করি, তাহলে 1/1 মিলিমিটার তার স্কোয়ার যদি করি, তার মানে এর তুলনায় এর বৃদ্ধিটা, এটাকে যদি আমি রেশিও করি, তাহলে দেখো এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা উল্টো রিভার্স হয়ে এটার সাথে গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ এল এর বৃদ্ধি, দৈর্ঘ্যের বৃদ্ধিটা তার প্রস্থের বা ক্ষেত্রের তুলনায় অনেক গুণ বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা তখন যখন লিনিয়ার এক্সপানশন নিচ্ছি, দৈর্ঘ্য প্রসারণ নিচ্ছি, দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রে তার ক্ষেত্র প্রসারণটাকে আমরা ধর্তব্যের মধ্যে আনছি না, ধরছি না ওটাকে। এটা হলো আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য প্রসারণের। এবার দৈর্ঘ্য যদি হ্রাস হয় তাহলে রিলেশনটা কি হবে? এখানে দেখো এই যে রিলেশনটা দেখছিলাম, এখানে দেখো এটা ছিল ডেল্টা টি তাপমাত্রা বৃদ্ধি করছে। আমি যদি এবার ডেল্টা টি হ্রাস করি তাহলে কি দাঁড়াবে? তখন দাঁড়িয়ে যাবে না, এখানে এল মাইনাস এল জিরো, ওটা পরিবর্তনটাই থাকবে, কিন্তু এখানে আমরা কি পাচ্ছি না, L0 ইন্টু এই যে আলফা, আলফাটাও আলফাই থাকবে, কিন্তু এখানে মাইনাস ডেল্টা হয়ে যাচ্ছে। আমি তাপমাত্রাটাকে হ্রাস করছি, তাহলে ছিল হয়তো 70 ডিগ্রি কি 100 ডিগ্রি, আমি তাকে নিয়ে এলাম 27 ডিগ্রি, তাহলে টেম্পারেচার হ্রাস করলাম, তার মানে আমি T2 মাইনাস T1 যদি করি তাহলে সেটা আপনার মাইনাসে আসছে। তাহলে দেখো এখানে যদি মাইনাসে করি তাহলে দেখো এই যে রিলেশনটা, এটা মাইনাস দিয়ে চলে আসছে, অর্থাৎ এটা মাইনাস, এটা যদি মাইনাস হয় তাহলে এটা তখন মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে রিলেশনটা পরিবর্তন হিসেবে যদি আমরা লিখি যে কত দৈর্ঘ্যের পরিবর্তন, উষ্ণতার পরিবর্তনে দৈর্ঘ্যের পরিবর্তন, তার রেজাল্ট কি আসবে? 1 প্লাস মাইনাস আলফা ইন্টু ডেল্টা টি। উষ্ণতা বৃদ্ধি করলে প্লাস, হ্রাস করলে মাইনাস। এখন এই আলফার একটা সিগনিফিকেন্স আছে। আমরা কি বললাম, আলফাটা কি জিনিস না, একক উষ্ণতা বৃদ্ধি আর একক দৈর্ঘ্যের, এটা যদি আমি 1 মিটার যদি ধরি, তাহলে 1 মিটার দৈর্ঘ্যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন বা 1 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারে যদি পরিবর্তন করি তাহলে তার কতটা দৈর্ঘ্যে পরিবর্তন হচ্ছে। সেরকম অনেক সময় কোশ্চেন দেয় যে লোহা বা ইনভার্ট বা তামা এই ধরনের পদার্থগুলোর একটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের হয়তো ভ্যালু দিয়ে দিল জাস্ট 0.000129, এটা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এই কথাটা বলতে কি বোঝো? তার মানে এটা বলতে বোঝায় যে যদি আমি একক দৈর্ঘ্যের কোনো একটা লোহার তার বা দণ্ডকে যদি আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করি তাহলে তার এই 0.00129 এত একক, সেটা আমি সেন্টিগ্রেড সেন্টিমিটার বলতে পারি, মিটার বলতে পারি বা ফুট, ওইটা দৈর্ঘ্যের পরিবর্তন ঘটবে। এখন এটা গেল দৈর্ঘ্য প্রসারণ বিষয়টা। এরপরে ধরো ক্ষেত্র,
আমরা ক্ষেত্র কথাটা যখনই বলি তখনই আমাদের কি আসে, না 2 ডাইমেনশনালি একটা ব্যাপার চলে আসে। তাহলে সেটা কীরকম 2 ডাইমেনশনাল জিনিসটা কি? তাহলে 1 ডাইমেনশনালের ক্ষেত্রে দেখলাম যে ক্ষেত্র প্রসারণ বিষয়টা, এই দৈর্ঘ্য প্রসারণ বিষয়টা আসছে, জাস্ট লিনিয়ার একটা এক্সপানশন। এইবার যখনই আমরা ক্ষেত্র প্রসারণ কথাটা বলবো, তার মানে সেটার মানে হচ্ছে যে দৈর্ঘ্য এবং প্রস্থ 2 ডাইমেনশনাল, এক্স ওয়াই, দৈর্ঘ্য আর প্রস্থ কীরকম? না ধরো আমি একটা বইয়ের পাতা নিয়েছি, বইয়ের পাতা, তাহলে বইয়ের পাতা মানে তার থিকনেসটা প্রায় 0 ধরে নিচ্ছি আমি, প্রায় 0। তাহলে বইয়ের পাতাটাকে এবার ধরো আমি সেরকম একটা লোহার চাদর, সিট, প্লেন সিটটাকে আমি, তার মানে এখানে এর কি থাকছে, এখানে যদি আমি 0 ধরি তাহলে এই বরাবর একটা এক্স বরাবর, এটা ওয়াই বরাবর, এক্স আর ওয়াই দুটো ডাইমেনশন থাকছে। এখন দেখো, যদি এবার আমি একে আমি ধরলাম যে এই দুটো জায়গাকে আমি লক করে দিয়েছি, দিয়ে এবার গরম করছি, তো কি হবে, ও এই জায়গা থেকে এদিকে এক্সপান্ড করবে, সিমিলারলি এই দিকে যে আছে সেও এইদিকে বাড়বে। তাহলে এই জায়গাটা যদি আমি ফিক্সড করে দিই, তাহলে এই জায়গাটা কোথায় এলো, ওয়াই চলে এলো ওয়াই ডেস্টে, এক্স চলে এসেছিলো এক্স ডেস্টে। এখন যদি এক্সটা যদি এক্স ডেস্টে ভিত্তি হয়, তাহলে কি দুজনের বৃদ্ধিটা কি সমান হবে? যে দুজনের বৃদ্ধিটা আমরা অ্যাকচুয়ালি যদি দেখি যে এইটা ও এক্স বরাবর যদি শুধু নিই, ও এক্স বরাবর যদি শুধু নিই, তাহলে ও এক্স বরাবর কি রয়েছে, 1 জন 2 জন 3 জন, এরকম করে যদি আমি সরু 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 স্ট্রিপ হিসেবে দেখি, তাহলে এই সরু সরু লাইনগুলো, এই লাইনগুলো এখানে বাড়লো এখানে বাড়লো এখানে বাড়লো, তার মানে এখানে কি না এক্স বরাবর লিনিয়ার এক্সপানশন হচ্ছে, লিনিয়ার এক্সপানশন। সিমিলারলি আমি যদি এইটাকে ওয়াই বরাবর যদি আমি এরকম করে ধরি, তাহলে ওয়াই বরাবর এই দিকটারও ওয়াই বরাবর সেরকম লিনিয়ার এক্সপানশন হচ্ছে। তার মানে আলটিমেট কি, দুটো সাইডেই তার দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে, কিন্তু দৈর্ঘ্য প্রসারণের মানটা যদি সমান নয়, এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা সমান, একটা পদার্থ এই প্লেন সিটের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা সমান, তার মানে আমি ধরে নিচ্ছি যে এটা তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা, আমি একটা যে কোনো ভ্যালু আমি হয়তো বলছি যে এম হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ধরে নিচ্ছি। তাহলে এই যে এম যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা পেলাম, বা আমরা যদি আলফা যদি যেটা বলছিলাম যে এই বরাবর আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, সিমিলারলি এদিকেও আলফা দৈর্ঘ্য প্রসারণ, কারণ একটাই মেটেরিয়াল যেহেতু, আমি হয়তো লোহার সিট যদি নিই, তামার পাত যদি নিই, তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা সমান। তাহলে দৈর্ঘ্য প্রসারণ, এবার তাহলে এই দিকে কতটা বৃদ্ধি হবে, না আমি যদি বলি যে এই দিকে প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে এল এ, আর এই দিকের হচ্ছে এল বি, এটা ব্রেথ, জেনারেলি আমরা এই জায়গায় লম্বার দিকটাকে আমরা যদি বলি এল এ, এটাকে যদি ব্রেথ হিসেবে বলি এল বি, তাহলে এল এর কতটা দৈর্ঘ্য বৃদ্ধি হবে, না এই যে ওয়াই ওয়াই ড্যাশ যদি আমরা বলি যে ওইটা দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে অন্তিম দৈর্ঘ্যটা কত দাঁড়ালো, না এল এ ড্যাশ, এটা ছিল প্রাথমিক দৈর্ঘ্য, এটা প্রাথমিক দৈর্ঘ্য ছিল, অর্থাৎ কখন সেটা, না যখন এর টেম্পারেচার ছিল T1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বলি, মানে T1 বলছি, T1 টেম্পারেচার যখন ছিল। এবার যখন সেটা T2 দৈর্ঘ্য হলো, তাপমাত্রা হলো, তাহলে T2 তাপমাত্রা হওয়ার ফলে যখন এর তাপমাত্রা T2 হলো, T2 হওয়ার ফলে এর দৈর্ঘ্যটা কত হয়ে গেল, না এল এ ড্যাশ হয়ে গেল। তাহলে দৈর্ঘ্য বরাবর কতটা বাড়লো, এই যে
ওয়াই বরাবর কতটা দৈর্ঘ্য বৃদ্ধি কতটা হলো না, ওয়াই বরাবর দৈর্ঘ্য দাঁড়ালো এল এ ডেস্ট ইকুয়ালস টু এল এ ইন্টু 1 প্লাস আলফা ইন্টু T2 মাইনাস T1 মানে ডেল্টা টি, যেটা দৈর্ঘ্যের তাপমাত্রা পরিবর্তন T2 মাইনাস T1। সিমিলারলি আমি যদি এক্স বরাবর যদি নিই, এটা ছিল ওয়াই বরাবর, এবার এক্স বরাবর যদি নিই, তাহলে এটা এক্স বরাবর কত না, এল বি ড্যাশ ইকুয়ালস টু এল বি ইন্টু 1 প্লাস আলফা টি। তাহলে দেখো দুটো সাইড বরাবরই ওর এই দিকটাও বেড়েছে, এদিকটাও বেড়েছে। এখন দৈর্ঘ্যটা বাড়লো, তাহলে ক্ষেত্র কত হবে না, ক্ষেত্র তাহলে আমরা যদি এ ড্যাশ যদি বলি, এটা যদি আগে ছিল এ, তাহলে এ সমান কি ছিল, এ সমান ছিল এল এ ইন্টু এল বি। এটা প্রাথমিক কি ছিল, ক্ষেত্রফল ছিল কার না, ওই পাথটার ক্ষেত্রফল, ওই সারফেসটার ক্ষেত্রফল ছিল। এখন এইটা অন্তিমটা তাহলে কত দাঁড়ালো, অন্তিম ক্ষেত্রফল এ ড্যাশ সমান দাঁড়ালো এল এ ড্যাশ ইন্টু এল বি ড্যাশ। তাহলে এল এ ড্যাশ সমান কি হয়েছে, এখন যদি আমি আগের কন্ডিশন থেকে দেখি, তাহলে এল এ ইন্টু 1 প্লাস আলফা টি, এল বি ড্যাশ কত দাঁড়িয়েছে না, এল বি ইন্টু 1 প্লাস আলফা টি। তাহলে এখানে দেখো এই দুটোকে যদি আমরা পাশাপাশি নিয়ে আসি, এল এ ইন্টু এল বি ইন্টু 1 প্লাস আলফা টি তার হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু এই যে এল এ ইন্টু এল বি, এটা কি ধরেছিলাম আমি, এ ধরেছিলাম, তাহলে এ ইন্টু 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা টি হিসেবে লিখছিলাম, এটা ডেল্টা টি তার স্কোয়ার, আলফা ইন্টু ডেল্টা টি। এবার এই 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা টি, এটা যদি আমি এক্সপান্ড করি, তাহলে কি এ ইন্টু 1 প্লাস 2 আলফা ইন্টু ডেল্টা টি ইন্টু আলফা ইন্টু, তার মানে আলফা স্কোয়ার ইন্টু ডেল্টা টি এর স্কোয়ার। একটু আগে আমরা যখন দেখছিলাম যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি টেম্পারেচারে চেঞ্জ করি, তাহলে 0.00129 এই ধরনের একটা এক্সপানশন মানে চেঞ্জ হচ্ছে। এবার সেই রকম 0.0000129 তার যদি স্কোয়ার করি, তার মানে ওই ভ্যালুটা কী হয়ে যাবে, ওই ভ্যালুটা খুব ছোট্ট মান চলে আসবে, অর্থাৎ যেটা আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে এখানে তখন এটা টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে, দ্যাট ইজ নেগলেক্টেড, এটা নেগলেক্টেড। তাহলে কি দাঁড়ালো না, এখানে দাঁড়ালো 1 ইন্টু 1 প্লাস 2 আলফা ইন্টু ডেল্টা টি, এ ইন্টু এটা কি সমান, এ ড্যাশ সমান, দ্যাট ইজ এ ড্যাশ বলতে কি না, অন্তিম ক্ষেত্রফল। কার অন্তিম ক্ষেত্রফল, এই যে সিটটার আমি নিয়েছিলাম, কি একটা সিট নিয়েছিলাম, কিন্তু আমি কোথা থেকে এলাম না, এই বরাবরও দৈর্ঘ্য বৃদ্ধি, এই বরাবরও দৈর্ঘ্য বৃদ্ধি নিয়ে। তাহলে দেখো আলটিমেট এখানে দেখো 2 আলফা দিয়েছে, অর্থাৎ অ্যাকচুয়ালি এটা কিন্তু লিনিয়ার এক্সপানশনেরই, কিন্তু দুটো সাইড বরাবর, অর্থাৎ দুটো ডাইমেনশনালি একসাথে নিচ্ছি। আমি যদি এরকম ছোট ছোট ব্লক হিসেবে দেখি, দেখো এই ছোট ব্লকটার কতটা ক্ষেত্র হলো বৃদ্ধি, এগুলো সবগুলো যদি সাম করি, তাহলে আমার পুরোটার বৃদ্ধি হচ্ছে। এখন দেখো তাহলে এই যে অন্তিম ক্ষেত্রফল সমান কি দাঁড়ালো না, প্রাথমিক ক্ষেত্রফল। এখন দেখো ওই একই রকম ভাবে আমরা যখন এল এর ক্ষেত্রে দেখেছিলাম, তাহলে এটা কি দাঁড়িয়েছে না, এ ড্যাশ ইকুয়ালস টু এ প্লাস এ ইন্টু 2 আলফা ইন্টু ডেল্টা টি। আমি যদি এবার অন্তিম মাইনাস প্রাথমিক করি, তাহলে এ ড্যাশ মাইনাস এ বাই এ ইকুয়ালস টু দেখো 2 আলফা ইন্টু ডেল্টা টি দাঁড়ালো। এখানে কি অন্তিম ক্ষেত্রফল মাইনাস প্রাথমিক ক্ষেত্রফল বাই প্রাথমিক ক্ষেত্রফল। তাহলে এটা কি, এটা হচ্ছে ওখানে যেমন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলছিলাম, এই জায়গাটাকে আমরা বলছি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক।
অর্থাৎ তখন আমরা এই যে 2α, এই 2α নোটেশনটাকে আমরা একটু আলাদা করে বোঝানোর জন্য আমরা একে বলছি বিটা। তাহলে বিটা সমান কি না, বিটা সমান দাঁড়ালো 2α। তাহলে বিটা সমান 2α যদি দাঁড়ায় তাহলে বিটা ইন্টু ডেল্টা টি। তাহলে ক্ষেত্র প্রসারণের যে রিলেশন দাঁড়ালো সেটা কি হলো না, ক্ষেত্র প্রসারণ যদি হয় এটাকে আমরা অনেক সময় এস দিয়ে লিখি, সারফেস চেঞ্জ। তাহলে এস মাইনাস এস ডেস্ট বাই এস ইকুয়ালস টু বিটা ইন্টু ডেল্টা টি, ওয়ের বিটাটা কি না, বিটা ইকুয়ালস টু 2α, বিটা ইকুয়ালস টু 2α। তার মানে আলফা সমান কি, আলফা সমান বিটা বাই 2, আলফা সমান বিটা বাই 2। এটা দাঁড়াবে কি, ক্ষেত্রের কতটা পরিবর্তন, একক ক্ষেত্রের জন্য যদি বলি তাহলে এই বিটাটাকে বলা হচ্ছে বিটা ইকুয়ালস টু ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। বিটাটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আলফাটা কি ছিল, আলফাটা ছিল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে এই দুটোর মধ্যে রিলেশন কি দাঁড়ালো, আলফা ইকুয়ালস টু বিটা বাই 2। এইবার আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক লিখে যাই। আয়তন মানে কি, আয়তন মানে আমরা 3 ডাইমেনশনাল একটা ব্যাপার বলি, যেখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই থাকে। আমরা যদি ডাস্টারটার কথা বলি, ডাস্টারটা একটা 3 ডাইমেনশনাল ফিগার। দৈর্ঘ্য আমরা জেনারেলি হাইট এবং ব্রেডের তুলনায় যেটা বেশি হয় সেটাকে আমরা দৈর্ঘ্য হিসেবে বলি। তাহলে এটা দৈর্ঘ্য, এই বরাবর প্রস্থ, এই বরাবর উচ্চতা। তাহলে এখানে তিনটে জিনিস একসাথে রয়েছে। আমরা ধরো সেরকম একটা যদি শেপ নিই, এরকম একটা যদি বস্তু নিই, যে বস্তুটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই রয়েছে। দেখো এবার আমরা যদি একে গরম করি, প্রত্যেকটার ক্ষেত্রে ঘটনাটা কিন্তু একই। মলিকুলগুলো কি করবে, এনার্জি পাবে, এনার্জি পেলেই তাদের ভাইব্রেশনটা বেড়ে যাবে, ভাইব্রেশনটা বেড়ে গেলেই তাদের দূরত্বটা বেড়ে যাবে। আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যাওয়ার মানেই হচ্ছে তাদের দৈর্ঘ্যের বৃদ্ধি হচ্ছে। এবারে এখানে দৈর্ঘ্যটা কি, তিনটে দৈর্ঘ্যের বৃদ্ধি। এই বরাবর একটা দৈর্ঘ্যের বৃদ্ধি হচ্ছে, যেটা ধরো এই পজিশন থেকে শিফট করে এখানে এলো, এই বরাবর একটা দৈর্ঘ্যের বৃদ্ধি হচ্ছে, আর এই বরাবর একটা দৈর্ঘ্যের বৃদ্ধি হচ্ছে। অর্থাৎ আমি যদি এটাকে এরকম করে বলি, এক্স ওয়াই আর জেড তিনটে বৃদ্ধি, কিন্তু কি বৃদ্ধি, সবগুলোই লিনিয়ার। এক্স বরাবর লিনিয়ার এক্সপানশন, ওয়াই বরাবর লিনিয়ার এক্সপানশন, জেড বরাবর। তাহলে এটা হলো এক্স, এটা হলো ওয়াই, আর এর সাথে লম্ব হবে জেড। তিনটে দিকেই বৃদ্ধি হচ্ছে। কার না, এই লিনিয়ার। এবার লিনিয়ারের স্ট্রিপ, অনেক লিনিয়ার ছোট ছোট লাইনগুলো হিসেবে যদি দেখি, তার মানে এটার অ্যাকচুয়ালি কি দাঁড়াবে না, এল লেন্থ যদি বলি এল, ব্রেথ যদি বলি বি, আর হাইট যদি বলি এইচ। তাহলে এল বি এইচ, এটা ছিল ইনিশিয়াল, কখন না T1 টেম্পারেচারে, প্রাথমিক T1 টেম্পারেচারে এটা ছিল। ফাইনাল যেটা হলো সেটা হলো T2, তার মানে চেঞ্জ কত না T2 মাইনাস T1 দ্যাট ইজ ইকুয়ালস টু ডেল্টা টি। সবাইকার জন্যই সেটা ডেল্টা টিটা। লিনিয়ার এক্সপানশন যদি আমরা, যেটা কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশনটাকে যদি আমরা আলফা হিসেবে ধরি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, তাহলে এল এর চেঞ্জ কি হলো না, এল ডেস্ট ইকুয়ালস টু এল ইন্টু 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা টি।
একটু আগে যেরকম দেখছিলাম সেরকম ব্রেডের কত, বি ডেস্ট ইকুয়ালস টু বি ইন্টু ওয়ান প্লাস আলফা ইন্টু ডেল্টা টি, সেরকম এইচ ডেস্ট কি হলো না এইচ ইন্টু ওয়ান প্লাস আলফা ইন্টু ডেল্টা টি। তাহলে এই বরাবরও বৃদ্ধি হলো, এই বরাবরও বৃদ্ধি হলো, এই বরাবরও বৃদ্ধি হলো, তিনটে বরাবরই বৃদ্ধিটা চলে এলো এল ডেস্ট, বি ডেস্ট আর এইচ ডেস্টে। এটা যদি বৃদ্ধিটা হয়ে যায় তাহলে অ্যাকচুয়াল দেখো এখানে ভি সমান আমরা কি বলতে পারি, ভলিউম সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। আমরা যদি কিউ এরকম একটা শেপ নিই তাহলে এল বি এইচ। এখন তাহলে এটার ভি ডেস্ট সমান কি দাঁড়াবে, ভি ডেস্ট সমান এল ডেস্ট বি ডেস্ট এইচ ডেস্ট, দ্যাট ইজ ইকুয়ালস টু এল ইন্টু ওয়ান প্লাস আলফা ইন্টু ডেল্টা টি, বি ইন্টু ওয়ান প্লাস আলফা ইন্টু ডেল্টা টি, আর এইচ ইন্টু ওয়ান প্লাস আলফা ইন্টু ডেল্টা টি, দ্যাট ইজ ইকুয়ালস টু এল বি এইচ ইন্টু ওয়ান প্লাস আলফা ইন্টু ডেল্টা টি তার কিউব, দ্যাট ইজ ইকুয়ালস টু এল বি এইচ ইন্টু ওয়ান প্লাস, আমরা যদি সূত্র এবার ভাঙি তাহলে 3 ইন্টু ওয়ান ইন্টু আলফা স্কোয়ার ডেল্টা টি এর স্কোয়ার প্লাস 3 ইন্টু ওয়ান ইন্টু ওয়ানের স্কোয়ার ইন্টু আলফা ইন্টু ডেল্টা টি প্লাস আলফা কিউব ইন্টু ডেল্টা কিউব তার কিউব। এটা যদি করি দেখো আমরা একটু আগে যখন স্কোয়ার নিচ্ছিলাম তাতেই সেটা নেগলেক্ট করে দিয়েছি, তাহলে স্কোয়ারটার নেগলেক্ট, এটাকে নেগলেক্ট করি, তাহলে আমার কি দাঁড়ালো এল বি এইচ ইন্টু ওয়ান প্লাস 3 আলফা ইন্টু ডেল্টা টি, দ্যাট ইজ ভি ডেস্ট। তাহলে ভি ডেস্ট ইকুয়াল টু কি দাঁড়ালো ভি ইন্টু ওয়ান প্লাস 3 আলফা ইন্টু ডেল্টা টি। এইবার আমরা যদি এইটাকে ভি ডেস্টটাকে যদি আমরা এইদিকে নিয়ে আসি তাহলে ভি ডেস্ট মাইনাস ভি বাই ভি দ্যাট ইজ ইকুয়ালস টু 3 আলফা ইন্টু ডেল্টা টি। এটা কি, এটা আয়তন, আয়তনের কি একক দৈর্ঘ্যের যে পরিবর্তন, অর্থাৎ এটাকে বলছি আয়তন প্রসারণ প্রতি একক দৈর্ঘ্যে, অর্থাৎ ভি মাইনাস ভি ড্যাশ বাই ভি, অর্থাৎ প্রাথমিক আর এটা পরিবর্তন, আয়তন পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন, সেটা সমান 3 আলফা ইন্টু ডেল্টা টি। তাহলে 3 আলফা ইন্টু ডেল্টা টি যদি হয় তাহলে এটাকে আমরা কি লিখছি, এটাকে আমরা গামা দিয়ে লিখছি, তাহলে গামা ইন্টু ডেল্টা টি, তার মানে গামাটা কি দাঁড়ালো গামা ইকুয়ালস টু 3 আলফা। তাহলে গামা ইকুয়ালস টু 3 আলফা যদি হয় তাহলে আমার রিলেশনটা কি দাঁড়ালো না, এখানে আমরা এটাকে ভি ডেস্ট ইকুয়ালস টু কি বলতে পারি, ভি ডেস্ট ইকুয়ালস টু ভি ইন্টু ওয়ান প্লাস গামা ইন্টু ডেল্টা টি। এখান থেকে আমরা সেটা বললাম ভি ডেস্টের ভ্যালুটা। তাহলে দেখো আমরা যদি ওই কম্প্যারিজন করি তাহলে গামা ইকুয়ালস টু কি পেলাম 3 আলফা, দ্যাট ইজ আলফা ইকুয়ালস টু কি পেয়েছি গামা বাই 3, আর একটু আগে আলফা সমান কি পেয়েছিলাম আবার বিটা বাই 2 গামা বাই 3, একটু আগে এই দুটো, এইবার এই দুটোকে